আচ্ছা, এমন একটা আর্থিক বর্ময়ের কথা ভাবা যাক যা ঘূর্ণিঝড় বা বন্যার মতো বড় বড় দুর্যোগের ধাক্কাতেও একটা দেশকে কিন্তু ভেঙে পড়তে দেবে না। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে জলবায়ু পরিবর্তনের একদম ফ্রন্টলাইনে থাকা বাংলাদেশ ঠিক এমনই একটা সুরক্ষা কবচ তৈরির দিকে এগোচ্ছে। 1,80,00,000। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো সেই সব মানুষের আনুমানিক সংখ্যা যারা শুধু এই 2024 সালে বন্যায় নিজেদের ঘর, ফসল আর স্বপ্ন সবকিছু হারিয়েছে। এই বিশাল সংখ্যাটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের গতানুগতিক ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কিছু ভাবাটা ঠিক কতটা জরুরি হয়ে পড়েছে। তো চলুন এবার একটু গভীরে যাই। কেন বাংলাদেশকে বলা হয় জলবায়ু পরিবর্তনের একেবারে ফ্রন্ট লাইনে থাকা একটা দেশ? আসলে এর পেছনের কারণগুলো বেশ পরিষ্কার। দেশটির নিচু ভৌগোলিক অবস্থান, অসংখ্য ঘনবসতি আর নদীমাতৃক গঠন, এই সব কিছু মিলেই কিন্তু একে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ একটা অঞ্চলে পরিণত করেছে। এই যে ঝুঁকির কথা বলছিলাম তার একটা পরিষ্কার ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। ভাবুন একবার, দেশের প্রায় 1/3 মানুষই বাস করে নিচু উপকূলীয় এলাকাগুলোতে, আর সেখানে কিনা মোখা বা সিত্রাঙের মতো বড় বড় ঘূর্ণিঝড় প্রায় প্রতি বছরই আঘাত হানে। শুধু তাই না, তীব্র গরমের কারণে অর্থনৈতিক ক্ষতিও কিন্তু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যেমন 2024 সালে এর পরিমাণ ছিল প্রায় $1.78 বিলিয়ন। আর এত ঘনবসতির একটা দেশে বোঝাই যাচ্ছে ছোট একটা দুর্যোগও কিন্তু লাখ লাখ মানুষের জীবনকে একেবারে ওলটপালট করে দিয়ে যায়। তো এত বড় একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু একটা যুগান্তকারী সমাধানের দিকে এগোচ্ছে। আর এটা কিন্তু কোনো সাধারণ ত্রাণ তহবিলের মতো নয়, বরং এটা একটা নতুন ধরনের আর্থিক বর্ম, যা দুর্যোগের আঘাত আসার প্রায় সাথে সাথেই সক্রিয় হয়ে উঠবে। কিন্তু প্রশ্নটা হলো, কয়েক মাসের বদলে মাত্র কয়েক দিনের মধ্যে কিভাবে দুর্যোগ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থায়ন করা সম্ভব? আমরা সবাই জানি, সাধারণত দুর্যোগের পর ক্ষয়ক্ষতির হিসাব করতে করতেই কয়েক মাস চলে যায়, তারপর সাহায্য আসে। তো এই দীর্ঘসূত্রিতা এড়িয়ে কিভাবে কয়েক দিনের মধ্যেই টাকাটা হাতে পাওয়া সম্ভব? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু নতুন এই ব্যবস্থার জন্ম। আর এর উত্তরটাই হল স্যাড্রেফ, অর্থাৎ সাউথ এশিয়া ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফ্যাসিলিটি। এটাকে একটা স্মার্ট ফান্ডের মতো ভাবতে পারেন। মানে দুর্যোগের পর ক্ষয়ক্ষতির হিসাবের জন্য মাসকে মাস বসে না থেকে এটা কাজ করে কিছু আগে থেকে ঠিক করার সংকেত বা ট্রিগারের ওপর ভিত্তি করে। যেমন ধরুন, কোনো নদীর পানি যদি বিপদসীমা পেরিয়ে যায়, অথবা স্যাটেলাইটের ছবিতে দেখা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ এলাকা ডুবে গেছে, তাহলেই ব্যাস আর কোনো কিছুর জন্য অপেক্ষা না করে অটোম্যাটিক্যালি টাকাটা ছাড় হয়ে যাবে। এখানে প্রচলিত সাহায্য আর এই নতুন প্যারামেট্রিক পদ্ধতির মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। দেখুন, প্রচলিত সাহায্য হল ধীর গতির, মানে ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া হয়, আর টাকার পরিমাণটাও অনিশ্চিত। অন্যদিকে স্যাড্রিফের মতো প্যারামেট্রিক ব্যবস্থা হল সুপারফাস্ট, আগে থেকেই সক্রিয়, আর টাকার পরিমাণটাও আগে থেকেই জানা থাকে। ব্যাপারটা অনেকটা ফায়ার অ্যালার্মের মতো। আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার পর হিসাব করার থেকে ধোঁয়া দেখা মাত্রই যেমন অ্যালার্মটা বেজে ওঠে আর ব্যবস্থা নেওয়া শুরু হয়ে যায়, স্যাড্রিফও ঠিক সেভাবেই কাজ করে। অনেক স্মার্ট, তাই না? আর এই পুরো ব্যবস্থার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এটা শুধু জাতীয় পর্যায়ে থেমে থাকবে না, বরং একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এর সুরক্ষা পৌঁছাবে। মানে সরকার থেকে শুরু করে একটা সাধারণ পরিবার পর্যন্ত সবাই এর আওতায় আসবে। তো এটা কিভাবে কাজ করবে? আসলে এটা একটা 3 স্তরীয় সুরক্ষা কবচ। প্রথমত, একেবারে ওপরের স্তরে মানে জাতীয় পর্যায়ে সরকার যে কোনো বড় দুর্যোগ মোকাবেলার জন্য সাথে সাথে টাকা পাবে। দ্বিতীয়ত, দেশের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ খাতগুলো, যেমন ধরুন বন্দর বা মৎস্য খাত, সেগুলোকে রক্ষা করা হবে। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হল ক্ষুদ্র বীমার মাধ্যমে সাধারণ কৃষক বা জেলের মতো মানুষগুলো তাদের লাইভলিহুড বাঁচানোর জন্য সরাসরি আর্থিক সাহায্য পাবে। জাতীয় পর্যায়ে মানে প্রথম স্তরে মূলত 3টি প্রধান দুর্যোগের জন্য এই পাইলট প্রকল্পের কথা ভাবা হয়েছে। যেমন মৌসুমি বন্যার জন্য রাখা হয়েছে $300 থেকে $500 মিলিয়ন, উপকূলীয় ঘূর্ণিঝড়ের জন্য আছে $100 থেকে $250 মিলিয়ন। আর যেটা সবচেয়ে অভিনব সেটা হলো শহরের তীব্র তাপপ্রবাহের মতো একটা সাইলেন্ট কিলারের জন্য কিন্তু
$25 থেকে $75 মিলিয়ন একটা তহবিল থাকবে। এর ফলে সরকার খুব দ্রুত জরুরি ত্রাণ এবং সুরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে। এবার আসি দ্বিতীয় আর তৃতীয় স্তরে। দ্বিতীয় স্তরে রক্ষা করা হবে দেশের অর্থনীতির একেবারে প্রাণ কেন্দ্রগুলোকে, যেমন উপকূলীয় বাঁধ, মৎস্য ও কৃষি খাত কিংবা চট্টগ্রাম বন্দরের মতো ক্রিটিক্যাল সব জায়গা। আর তৃতীয় স্তরে ক্ষুদ্র বিমার মাধ্যমে একজন সাধারণ জেলে যদি তার নৌকা বা জাল হারান, বা একজন কৃষক তার ফসল হারান, এমনকি শহরের কোনো নিম্ন আয়ের পরিবার যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তারাও কিন্তু সরাসরি আর্থিক সহায়তা পাবে, যাতে তারা দ্রুত আবার ঘুরে দাঁড়াতে পারে। আর এই যে ক্ষুদ্র স্তরের বীমার কথা বলা হচ্ছে, এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল তাকাফুল। এটা আসলে শরিয়া সম্মত একটা বীমা ব্যবস্থা। যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তাই এই ব্যবস্থাটা সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, আর এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ এই সুরক্ষার আওতায় আসতে আগ্রহী হবে। তো প্ল্যানটা তো খুবই চমৎকার, কিন্তু প্রশ্ন হল, এটাকে বাস্তবে কার্যকর আর নির্ভরযোগ্য করতে গেলে ঠিক কি জিনিস লাগবে? চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। এই পুরো সিস্টেমের সাফল্যের আসল চাবিকাঠি হল এর হাইব্রিড ট্রিগার। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন, একজন ভালো ডাক্তার যেমন শুধু একটা লক্ষণ দেখেই ওষুধ দেন না, বরং বেশ কয়েকটা পরীক্ষার রিপোর্ট মিলিয়ে রোগটা ধরেন। ঠিক তেমনি এই সিস্টেমটাও শুধু নদীর পানির উচ্চতা দেখেই সিদ্ধান্ত নেয় না, বরং স্যাটেলাইটের ছবি, আবহাওয়ার পূর্বাভাস, এরকম একাধিক তথ্য একসাথে মিলিয়ে দেখে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো, যেসব প্রত্যন্ত অঞ্চলে হয়তো ডেটা পাওয়ার খুব ভালো ব্যবস্থা নেই, সেখানেও কিন্তু সাহায্য পৌঁছানো নিশ্চিত করা যায়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, শুধু টাকা থাকলেই কিন্তু হবে না। টাকাটা তো গল্পের একটা অংশ মাত্র। আসল সাফল্য নির্ভর করবে পূর্ব প্রস্তুতির ওপর। মানে টাকাটা আসার আগেই প্ল্যান রেডি রাখতে হবে যে সেটা কিভাবে খরচ করা হবে। বাজেটে আইনি ব্যবস্থা রাখতে হবে যেন টাকাটা ছাড় হতে দেরি না হয়। আর সবশেষে বিকাশ বা বিভিন্ন এনজিওর মতো এস্টাবলিশ চ্যানেলের মাধ্যমে সেই টাকাটা যত দ্রুত সম্ভব মানুষের হাতে পৌঁছে দিতে হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা পরিকল্পনা আর এর কার্যকারিতা নিয়ে কথা বললাম। এবার তাহলে দেখা যাক এই বড়সড় পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ঠিক কী ধরনের রোডম্যাপ তৈরি করা হয়েছে। দেখুন, পুরো প্রক্রিয়াটাকে এখানে খুব সুন্দর করে 4টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম 6 মাস মানে ফেজ 0তে সারা দেশে ঝুঁকির একটা ম্যাপ তৈরি করা হবে। এরপরের 1 বছর মানে 6 থেকে 18 মাসের মধ্যে এর পেছনের টেকনিক্যাল মডেলগুলো বানানো হবে। তারপরে 1.5 বছর অর্থাৎ 18 থেকে 36 মাসের মধ্যে বন্যা, ঘূর্ণিঝড় আর ক্ষুদ্র তাকাফুলের পাইলট প্রোগ্রামগুলো চালু করা হবে। আর সবশেষে 36 মাস পর থেকে এই পুরো সিস্টেমটাকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। মানে এটা কিন্তু শুধু কথার কথা না, এটা একটা সত্যিকারের অ্যাকশন প্ল্যান। তো শেষ প্রশ্নটা হলো, আর্থিক স্থিতিস্থাপকতার এই যে নতুন একটা নীলনকশা, এটা কি শুধু বাংলাদেশের জন্যই, নাকি এটা সফল হলে জলবায়ু ঝুঁকিতে থাকা সারা বিশ্বের জন্যই একটা মডেল হয়ে উঠতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।